তো গতদিন আমরা ডিসি মেশিনের একটা প্রবলেম দেখছিলাম, আর্মেচার রিয়েকশন। আমাদের যে মেইন ফ্লাক্স আছে সেটার সাথে আর্মেচারের মধ্যে, যখন আর্মেচারের সাথে লোড কানেক্ট থাকে তখন আর্মেচারের মধ্যে কারেন্ট ফ্লো এর ফলে সেই মেইন ফ্লাক্সের এগেনস্টে আরেকটা ফ্লাক্স কাজ করে, আর্মেচার ফ্লাক্সটা। তো দুইটা ফ্লাক্সের ক্রিয়ার ফলে আমার যে মেইন ফ্লাক্স সেটা ডিস্টর্টেড হয়। তো এই কারণে দুইটা সমস্যা দেখা দিতে, একটা হচ্ছে আমার যে নিউট্রাল প্লেন সেটা শিফট হয়ে যায়, এবং আরেকটা হচ্ছে ফ্লাক্স উইকেনিং হয়। তো নিউট্রাল প্লেন শিফট হয়ে গেলে আমার ব্রাশগুলো যে পজিশনে কমিউটেটর সেগমেন্টের সাথে শর্ট হলে কোনো ভোল্টেজ ইন্ডিউস হতো না, সেখানে শর্ট হওয়ার চান্স ছিল না। এখন যেহেতু নিউট্রাল প্লেন শিফট হয়ে গেছে, ফলে আগের পজিশনে যদি আমি ব্রাশগুলোকে রেখে দিই তখন সেই পজিশনে একটা ভোল্টেজ ইন্ডিউস হওয়ার ফলে সেখানে স্পার্ক তৈরি হয়, যেহেতু আমার কমিউটেটর সেগমেন্ট শর্ট হয়ে যাবে। আর ফ্লাক্স উইকেনিং এর ব্যাপারটা ছিল, যেহেতু আমাদের নতুন আর্মেচার কারেন্টের যে ফিল্ডটা সেটা একটা অংশে আমার মেন ফিল্ডকে অপোজ করতেছে এবং আরেকটা অংশে মেন ফিল্ডের সাথে অ্যাড হচ্ছে। সো ফ্লাক্স একদিকে কমে যাচ্ছে, একদিকে বেড়ে যাচ্ছে। সো টোটালি অ্যাভারেজে যেটা হয়তো ইকুয়াল হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার স্যাচুরেশনের ব্যাপার আছে, সো স্যাচুরেশনের কারণে এটা যতটা কমে অন্য সাইডে ততটা বাড়ে না। সো এই কারণে আমার টোটাল অ্যাভারেজে ফ্লাক্সটা কমে যেত। তো সেটার কারণে সেটাকে বলা হচ্ছে ফ্লাক্স উইকেনিং। তো এখানে আমরা আরেকটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে এলডিআই বাই ডিটি ভোল্টেজ। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কমিউটেটর সেগমেন্টগুলো আছে এবং কমিউটেটর সেগমেন্টগুলোর সাথে আমার বিভিন্ন কয়েল যুক্ত আছে। তো আমরা দেখছি যে আমাদের প্যারালাল পাথ থাকে। যদি একটা সিমপ্লেক্স ওয়েভ উইন্ডিং এর কথা বলি তাহলে সেখানে দুইটা প্যারালাল পাথ থাকে, অথবা ল্যাপ উইন্ডিং এর ক্ষেত্রে আমার যদি সেটা টু পোল মেশিন হয় তাহলে দুইটা প্যারালাল পাথ থাকে। সো টোটাল কারেন্ট যদি 400 হয়, সো কারেন্টটা দুইটা পাতে 200 হয়ে ভাগ হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে 200 হয়ে একটা পাত দিয়ে কারেন্ট যাচ্ছে এবং আরেকটা পাত দিয়ে 200 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে। এখন কমিউটেটর সেগমেন্ট গুলা তো রোটেট করতেছে এবং ব্রাশের সাথে তার পজিশন চেঞ্জ করতেছে। সো যে মুহূর্তে এই কমিউটেটর সেগমেন্টটা এদিকে চলে আসবে, বা আমি ধরতে পারি যে সি এর সাথে যেটা কানেক্টেড সেই দিকে 200 অ্যাম্পিয়ার কারেন্ট এখন আমার রাইট সাইডে যাচ্ছে। এখন কমিউটেটর সেগমেন্টটা একটু পর যখন এখানে চলে আসবে তখন 200 অ্যাম্পিয়ার কারেন্টটা তখন এদিকে যাওয়া শুরু করবে। সো আলটিমেটলি আমার কি হচ্ছে যে কারেন্টের একটা চেঞ্জ হচ্ছে। তা আমি যদি একটাকে প্লাস ধরি এবং একটাকে মাইনাস ধরি, আমার চেঞ্জটা হচ্ছে 400 অ্যাম্পিয়ার টোটাল। তাহলে আমরা জানি যে যদি কোনো একটা কয়েলের মধ্যে একটা চেঞ্জিং কারেন্ট থাকে সেখানে একটা ইন্ডাকটেন্স ক্রিয়েট হয়, এবং সেটার অ্যাক্রসে ভোল্টেজটাকে হচ্ছে আমার এলডিআই বাই ডিটি। তাহলে এই জিনিসটা, অর্থাৎ এটা খুব অল্প সময়ের জন্য হবে, তো মনে হতে পারে এটার এফেক্ট খুব বেশি না। বাট যেটা হয় যে যে ভোল্টেজটা জেনারেট হয় সেটা অনেক বেশি হয়ে যায়। সেটা হচ্ছে এই ম্যাথ এক্সাম্পলটাতে দেখানো আছে, যে ধরলো যে আমার যে ট্রানজিশন পিরিয়ড সেটা হচ্ছে 0.0015 সেকেন্ড, অর্থাৎ খুবই অল্প সময়, এবং কারেন্টের চেঞ্জটা হচ্ছে 400 অ্যাম্পিয়ার। 400 অ্যাম্পিয়ার, কারণ সে 200 অ্যাম্পিয়ার যাচ্ছিল রাইট সাইডে, চেঞ্জের সময় সে 200 অ্যাম্পিয়ার যাবে লেফট সাইডে। সো আলটিমেটলি চেঞ্জটা হচ্ছে তার 400 অ্যাম্পিয়ার। সো ডিআই বাই ডিটি হচ্ছে যখন আমি এটাকে দ্বারা টাইমটা দিয়ে ভাগ করব তখন সেখানে একটা বিশাল ভ্যালু আসছে, এবং এটার সাথে যদি আমি এল গুণ করি, সো সে যে ইন্ডাকটিভ যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা অনেক বেশি আসবে। তো এই কারণে যদিও আমার টাইমটা খুবই কম, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জটা হচ্ছে, তারপরও আমার জিনিস যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা মানটা অনেক বেশি হতে পারে। তো এখানে এই ফিগারে সেটাই দেখানো হচ্ছে যে আমার এই 200 অ্যাম্পিয়ারটা ধরলাম আমি এই সাইডের জন্য, এবং এই 200 অ্যাম্পিয়ারটা ধরলাম আমি এদিকের কারেন্ট ফ্লোর জন্য। তো যখন চেঞ্জটা হচ্ছে সেখানে এই মাঝখানের ট্রানজিশন পিরিয়ডটা দেখানো হচ্ছে। তো এটা খুবই অল্প একটা সময়। তো এটার কারণে আমার এই যে নতুন একটা ভোল্টেজ এখানে ক্রিয়েট হচ্ছে, এবং এটাও আমাকে যে ব্রাশের মধ্য দিয়ে আসলে সেখানে যেহেতু একটা হিউজ ভোল্টেজ, তো সে স্পার্ক তৈরি করতে পারে, এবং আলটিমেটলি স্পার্ক তৈরি হওয়ার পর যদি ফ্ল্যাশ ওভার হয় তাহলে আমার কমিউটেটর সেগমেন্টগুলো গলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা যে কমিউটেশনের কারণে দুইটা প্রবলেম দেখলাম, একটা হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন আর একটা হচ্ছে এলডিআই বাই ডিটি। তো এই জিনিসগুলো সলিউশনের জন্য এখানে তিনটা প্রসেস দেখানো হয়েছে। একটা হচ্ছে ব্রাশ শিফটিং। তো ব্রাশ শিফটিং এর কথাটা আসলে ওই সময় নিউট্রাল প্লেনের ব্যাপারটার সময় বলা হয়েছে, যে
যখন আমার আর্মেচারের সাথে লোড কানেক্টেড, তখন আর্মেচারের মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এবং সে মেইন ফ্লাক্সকে ডিস্টর্টেড করতেছে। তো আমরা দেখি যে একটা সাইডে কারেন্টের পরিমাণ সে অপোজিট সাইডে কাজ করে, সো সেখানের নেট ফ্লাক্সের পরিমাণটা কমে যায় এবং এই সাইডটাতে নেট ফ্লাক্সের পরিমাণটা বেড়ে যায়, এবং এখানেও নেট ফ্লাক্সের পরিমাণটা বাড়ে, এখানে নেট ফ্লাক্সের পরিমাণটা কমে যায়। সো আলটিমেটলি যেটা হয়, নিউট্রাল প্লেনটা শিফট হয়ে এদিকে চলে আসে, এবং এটা আমার লোডের উপর, লোড কারেন্টের উপর নির্ভর করে। লোড যদি আমি আরো বেশি চাপাই তখন কারেন্ট আরো বেশি ড্র করবে, ফলে নিউট্রাল প্লেনের শিফটটা আরো বেশি হবে। তাহলে এখানে যেটা আমরা করতে পারি, যেহেতু আমরা জানি যে ব্রাশটা আমার রাখতে হবে নিউট্রাল প্লেন বরাবর, যাতে আমার কোনো শর্ট সার্কিট না হয়, বা শর্ট সার্কিটের সময় আমার যাতে কোনো ইনডিউস ভোল্টেজ না থাকে। তো আমি ব্রাশটা আগে ছিল এখানে এই পজিশনে, তো আমি যেহেতু এখন আমার লোড কানেক্ট করার ফলে আর্মেচার রিঅ্যাকশনের ফলে নিউট্রাল প্লেনটা শিফট হয়ে গেছে, আমি ব্রাশটা ধরলাম যে আমি সেই প্লেন বরাবর তাকে শিফট করে আনলাম। তাহলে যেটা হবে যে এখন এই পজিশনে ব্রাশ যদি কমিউটেটর সেগমেন্টকে শর্ট করে, যেহেতু এখানে এখন ইনডিউস ভোল্টেজটা 0 হবে, তো এখানে আর ওই স্পার্কিং এর প্রবলেমটা হবে না। বাট যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে এটা আসলে আমাকে লোড চেঞ্জ করলে সাথে সাথে তার পজিশন আবার চেঞ্জ করতে হবে, বা আমি যদি নো লোডে নিয়ে আসি তখন ব্রাশকে আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে, এবং আমি যদি লোড আরো বৃদ্ধি করি তাহলে ব্রাশকে আরো শিফট করতে হবে। এবং আরেকটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, সেটাও সে কমাই দিবে। সো আমার যে ফ্লাক্স উইকেনিং ছিল সেটা অ্যাকচুয়ালি আরো ব্রাশ শিফটিং এর জন্য বেড়ে যায়। এটা হচ্ছে আমার যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, ফ্লাক্সের কারণে ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এই ডিরেকশনে এবং রোটরের ম্যাগনেটোমোটিভ ফোর্সটা এই ডিরেকশনে। তো এই দুইটার ক্রিয়াতে, যে ফ্লাক্স আর রোটরের দুইটার ক্রিয়াতে আমি নেট ম্যাগনেটোমোটিভ ফোর্স পাচ্ছি এই ডিরেকশনে, নেট ফ্লাক্সের কাজ করতেছে এদিকে। এখন যখন আমি এই ব্রাশটাকে শিফট করে এই প্লেন বরাবর আনলাম, তাহলে রোটরের ফ্লাক্স ডিরেকশনটা এদিকে চলে আসলো, ম্যাগনেটোমোটিভ ফোর্সের ডিরেকশনটা এইদিকে চলে আসলো। তাহলে আমি যখন ভেক্টর সামেশন করতেছি, আমার নেট ফ্লাক্সেরটা আসলো এইটা, ডটেড লাইন দিয়ে হচ্ছে এই ফিগারে যে আগেরটা দেখানো হয়েছে এটা, আর নতুন ভাবে এটা। তাহলে দেখা যাচ্ছে যে আমার যে নেট ফ্লাক্স সেটার পরিমাণটা কমে গেছে। তাহলে আমার যে আর্মেচার রিঅ্যাকশনের কারণে ফ্লাক্স উইকেনিং এর যে প্রবলেমটা ছিল, আমি সেটা ব্রাশ শিফটিং দিয়ে আসলে দূর করতে পারতেছি না, বরঞ্চ সেটা আরো বেড়ে যাচ্ছে। বাট নিউট্রাল প্লেন শিফটের কারণে যে স্পার্কিংটা হতো সেটা রিডিউস করা যাচ্ছে, এবং সেক্ষেত্রেও আমার হচ্ছে কন্টিনিউয়াসলি সেটাকে চেক করতে হবে যে লোড যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার ব্রাশটাও আবার শিফট করতে হবে। তো এখানে বলা আছে যে 1910 সালের মধ্যে এই ব্রাশ শিফটিং এর প্রসেসটা অবসলিউট হয়ে গেছে। তো এখন স্মল মেশিনে এটা ইউজ হয়। আর যেহেতু এটার চেয়ে বেটার সলিউশন আরো আছে, যে ইন্টারপোলস এবং কম্পেনসেটিং উইন্ডিং, সো ব্রাশ শিফটিং মেথডটা এখন আর ইউজ করা হয় না। তো এরপর আমার আছে যে কমিউটেটিং পোলস অর ইন্টারপোলস। তো এটা আমরা দেখেছিলাম আমাদের কনস্ট্রাকশনের সময়, যে আমাদের পোলগুলোর মাঝে আবার নতুন করে কিছু পোল থাকে। এখানে যে এগুলো হচ্ছে আমার মেইন পোল, বড়গুলো আর ছোটগুলো হচ্ছে আমার ইন্টারপোল কানেক্ট করা আছে। সো ওই সময় বলা হয়েছিল যে আমরা আর্মেচার রিঅ্যাকশনের সময় দেখবো যে আসলে ইন্টারপোলটা কি কাজটা করতেছে। তো এই ইন্টারপোলটা হচ্ছে আমার নতুন এক্সট্রা ভাবে আমি দুইটা পোল ক্রিয়েট করব, যাতে আমার যে আর্মেচার রিঅ্যাকশনের প্রবলেমটা দূর হয়। তো এটা আমরা এই ফিগার থেকে দেখি যে আমাদের নিউট্রাল প্লেনেরটা শিফট হলো এই ডিরেকশনে, এখন ওল্ড প্লেনটা ছিল এই ডিরেকশন বরাবর। তাহলে এই জায়গায় ইনডিউস ভোল্টেজ 0 ছিল, সো এখানে আমার যে স্লটগুলো ছিল সেই স্লটগুলো আমি ফাঁকা রাখতাম, অর্থাৎ এখানে কোনো ডট বা ক্রস প্রোডাক্ট থাকতো না। আর এটা আমরা অলমোস্ট প্রতিদিন দেখে আসতেছি যে নর্থ পোলার আন্ডারে জিনিসগুলো আসলে ডট থাকে এবং সাউথ পোলার আন্ডারে স্লটগুলো ক্রস থাকে। তো এটা আমরা হচ্ছে যে রাইট হ্যান্ড রুল দিয়ে বের করতে পারি। ডট মানে আমার দিকে বেরিয়ে আসছে বা পেজ থেকে আপওয়ার্ড ডিরেকশন, আর ক্রস মানে পেজের ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এখন যখন প্লেনটা শিফট হয়ে এদিকে চলে আসলো, তখন যেটা হচ্ছে এখানের এই যে স্লটটা ছিল সে সাউথ পোলার আন্ডারে চলে যাচ্ছে, ফলে সেখানে আর খালি থাকবে না, সেটা ক্রস হয়ে যাবে। আর
এখানে যেটা খালি ছিল সেটা নর্থ পোলের আন্ডারে চলে আসতেছে, ফলে এটা হয়ে যাবে ডট। এখন আমার এই পজিশনটাতে যদি আমি আগের মতো ওই স্পার্কিংটা দূর করতে চাই, তাহলে এই পজিশনটা এবং ব্রাশ যদি শিফট না করি, তাহলে আমার যেটা করতে হবে যে এই পজিশনে আমার ইনডিউস ভোল্টেজ 0 করতে হবে। তার মানে হচ্ছে আমার এখানে একটা ডট কারেন্ট লাগবে। এই জায়গায় আমি একটা ডট কারেন্ট ক্রিয়েট করতে হবে এবং এই জায়গায় একটা ক্রস কারেন্ট ক্রিয়েট করতে হবে, যাতে এই ক্রস আর এই ডট একটা একটাকে নালিফাই করে দেবে, এবং এখানেও এই ক্রস এবং এই ডট একটা একটাকে নালিফাই করে দেবে। তাহলে এটার জন্য আমার এখানে নতুন দুইটা আমি পোল ক্রিয়েট করলাম, এখানে একটা পোল এবং এখানে একটা পোল ক্রিয়েট করলাম, এবং এখানে আমি এমন ভাবে সাপ্লাই দিব যাতে আমার এখানে ডট প্রোডাক্টের কারেন্ট সৃষ্টি হয় এবং এখানে ক্রসটা সৃষ্টি হয়। আমরা দেখি যে এখানে আসলে যেটা হচ্ছে যে ব্রাশের সাথে তো আমার আর্মেচারের কানেকশন থাকবে, অর্থাৎ আর্মেচারের কয়েলের প্রান্তটাই সেখানে কানেক্ট হবে, এবং সেটার সাথে আমি সিরিজ করে আবার এখানে একটা কানেকশন দিব একটা পোলের সাথে, এবং অন্য প্রান্তটা থেকে নিয়ে একটা পোলের সাথে কানেকশন দিয়ে আমি আমার টার্মিনালে নিয়ে যাচ্ছি। তাহলে যেটা হচ্ছে যে কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করতেছে এবং এদিক দিয়ে আসতেছে। তাহলে আমরা দেখি যে কারেন্টটা এখানে এই ডিরেকশন আসতেছে, তাহলে এখানে আসলো এবং এদিক দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু থাম রুলটা চিন্তা করি, আমাদের আঙ্গুল বরাবর যদি কারেন্টটা থাকে তাহলে বৃদ্ধাঙ্গুলিটা আমার ফ্লাক্সের ডিরেকশন নির্দেশ করে। সো ফ্লাক্সটা সেই থাম রুল অ্যাপ্লাই করলে এদিক দিয়ে আসবে নিচের দিকে। তার মানে ফ্লাক্স এখান থেকে বের হচ্ছে, সো এখানে কি হবে, নর্থ পোল ক্রিয়েট হবে। নর্থ পোল যদি ক্রিয়েট হয়, আমরা কি দেখলাম নর্থ পোলের আন্ডারে থাকে ডটটা, সো এখানে একটা ডট সৃষ্টি হবে। আর সিমিলারলি এদিক থেকে যেহেতু কারেন্টের ডিরেকশনটা উল্টা, সো এখানে সিমিলারলি এখানে একটা ক্রস প্রোডাক্ট সৃষ্টি হবে, সো এটা হয়ে যাবে আমার সাউথ পোল। তাহলে যেটা হচ্ছে আমার এইখানের জিনিসটা আগে ছিল নর্থ পোলার আন্ডারে, অর্থাৎ নিউট্রাল প্লেন শিফটের কারণে সে চলে গেছিল নর্থ পোলার আন্ডারে এবং এই স্লটটা চলে গেছিল সাউথ পোলার আন্ডারে। এখন আমি দুইটা নতুন পোল সৃষ্টি করলাম এবং এখানে নর্থ পোল সৃষ্টি করে সেটা আমি করলাম কি যে ডট কারেন্ট সৃষ্টি করলাম, ফলে তার যে নতুন ক্রস সৃষ্টি হয়েছে এই ক্রস আর এই ডট একটা একটাকে নালিফাই করতেছে, এবং সিমিলারলি এই সাউথ পোলার আন্ডারে এখানে ক্রস কারেন্ট তৈরি হচ্ছে এবং সেই ক্রস আর এই ডট একটা একটাকে নালিফাই করতেছে। সো আলটিমেটলি আমার যে নিউট্রাল প্লেন শিফটের কারণে এখানে যে ইনডিউস ভোল্টেজটা তৈরি হতো সেটা হচ্ছে আমার স্পার্কিং তৈরি করতো, ব্রাশগুলো যখন কমিউটেটরকে শর্ট করে দিত তখন স্পার্কিং তৈরি করতো। এখন যেহেতু এখানে আর ইনডিউস ভোল্টেজ নাই ইন্টারপোল সৃষ্টির কারণে, তাহলে সে আর ওই ইনডিউস ভোল্টেজও থাকবে না, ফলে আর কোনো শর্ট কন্ডিশন আসবে না বা শর্ট সার্কিটের কোনো ব্যাপার আসবে না। সো তখন আমার আর স্পার্কিং বা ফ্লাশ ওভার হবে না। তো ইন্টারপোলটা আমার এই সমস্যাটা দূর করতেছে, স্পার্কিং এর প্রবলেমটা, কিন্তু সে ফ্লাক্স উইকিং এর প্রবলেমটা দূর করতে পারে না, কারণ ফ্লাক্স উইকিংটা হয় মেনলি এখানে আর এই রিজনে, অর্থাৎ এই পজিশনগুলোতে যেহেতু আমার ফ্লাক্সগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা অ্যাডিটিভে কাজ করে এবং একটা সাবট্রাকটিভে কাজ করে। সো এই পজিশনগুলোতে অর্থাৎ পোল টিপের মাথায় পোলগুলার টিপে এই জিনিসটা দেখা যায়, সো সেটা সে দূর করতে পারে না, অর্থাৎ ফ্লাক্স উইকিংটা এই ইন্টারপোলের মাধ্যমে দূর হয় না। এই ফিগার ওইটাই দেখানো হচ্ছে যে আমার যে নিউট্রাল প্লেন শিফটার এবং এলডিআই বাই ডিটির কারণে এখানে যে একটা ক্রস প্রোডাক্ট সৃষ্টি হচ্ছে সেটাকে নালিফাই করার জন্য আমার একটা ডট কারেন্ট প্রয়োজন, যেটা আমার তৈরি করবে ইন্টারপোল। আমার এখানে যে ইন্টারপোলে যে নর্থ পোল তৈরি হলো সেই নর্থ পোলটা এখানে ডট কারেন্ট তৈরি করতেছে এবং একটা একটাকে নালিফাই করে দিয়ে আলটিমেটলি সেখানে ইনডিউস ভোল্টেজটা 0 করতেছে। তো এই মেথডটা ইন্টারপোলের মেথডটা খুবই কমন এবং এটা কস্ট এফেক্টিভ, লো লো কস্ট হওয়ার কারণে। বাট হচ্ছে যে তারা ফ্লাক্স ডিস্ট্রিবিউশন আন্ডার দ্য পোল ফেসেস, অর্থাৎ পোল ফেসের ক্ষেত্রে এখানে যে প্রবলেমটা দেখালাম সেই পোল ফেসের ক্ষেত্রে তারা কোনো কাজ করে না। সো ফ্লাক্স উইকেনিং এর যে ব্যাপারটা হতো, অর্থাৎ যে কারণে তৈরি হতো ফ্লাক্স উইকেনিং এর ব্যাপারটা, সেই ব্যাপারটা তারা রিডিউস করতে পারতেছে না।
তো এরপর আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কম্পেনসেটিং উইন্ডিংস। আচ্ছা, তো এটা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে আরো কিছু স্লট ক্রিয়েট হয়েছে, তো ওগুলো আমি পরে দেখতেছি। এটা হচ্ছে আমাদের আগের ডিজাইনে যা ছিল তাই, যে আমার নর্থ পোলের আন্ডারে এখানে ডট থাকবে আর সাউথ পোলের আন্ডারে এখানে ক্রস থাকবে। তো এটার কারণে আমরা দেখলাম যে একটা আর্মেচার যখন লোডের সাথে কানেক্ট হয় সেখানে কারেন্ট ফ্লো হয়, এবং সেই কারেন্ট ফ্লো এর কারণে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটার ডিরেকশনটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এই কাউন্টার ক্লকওয়াইজে এটা যেটা বোল্ড লাইন দেখা যাচ্ছে, ডটেড লাইনটা না, বোল্ড লাইন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার আর্মেচার রিয়েকশনের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা। তো সে এখানে অপোজ করতেছে, আর এই জায়গায় অ্যাড হচ্ছে আমার মেইন ফিল্ডের সাথে। তো সিমিলারলি এইদিকেও সেম জিনিস, আমার যেহেতু এটা এখন সাউথ পোল, সেই দিকে ক্লকওয়াইজ ডিরেকশনে আমার আর্মেচার রিয়েকশনের বা আর্মেচার কারেন্টের ফলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটার দেখা যাচ্ছে। এখন আমি যদি এটার সাথে একটা সিরিজে একটা কম্পেনসেটিং উইন্ডিং ক্রিয়েট করলাম, অর্থাৎ আমার রোটরের মাথাটা ব্রাশের সাথে কানেক্ট হলো এবং সেই ব্রাশ থেকে সিরিজ হয়ে, মানে আমি একই জিনিসটা সিরিজে একটা কম্পেনসেটিং উইন্ডিং ক্রিয়েট করলাম, এবং সেটার জন্য আমি এখানে আরো কিছু স্লট ক্রিয়েট করলাম। এই যে নতুন যে স্লটগুলো আছে সেই স্লটগুলো ক্রিয়েট করলাম। এখন এই স্লটের মধ্যে কারেন্ট যেটা ফ্লো হবে সেটা হবে তার উল্টো ডিরেকশনে। সো এই আর্মেচার রিয়েকশনের কারণে যে ফিল্ডটা তৈরি হচ্ছে, আমার ওই কম্পেনসেটিং উইন্ডিং যেটা আমি ইউজ করলাম, যেটা আমি সিরিজে কানেক্ট করলাম, সেটার মধ্যে কারেন্টের ডিরেকশনটা হবে তার ঠিক অপোজিটে। সো তাদের যে ফ্লাক্স এর ডিরেকশন, সে ফ্লাক্সের ডিরেকশনও একটা একটার অপোজিটে হবে এবং একটা একটাকে নালিফাই করে দিবে। এবং আমি যেহেতু সিরিজে কানেক্ট করব, তাহলে যেটা হবে যে আমার রোটরের আর্মেচারের মধ্যে যে কারেন্টটা ফ্লো হবে, কম্পেনসেটিং উইন্ডিং এর মধ্যে সেই কারেন্টটা ফ্লো হবে। তো ধরলাম আমার রোটরের এই প্রান্ত থেকে সেখানে আসলো, এবং সেখানে আমি একটা প্যাঁচ দিয়ে আমার কম্পেনসেটিং উইন্ডিং এর সাথে যে নতুন উইন্ডিংটা ক্রিয়েট করলাম সেই কম্পেনসেটিং উইন্ডিংটা কানেক্ট করলাম, কারণ সিরিজে থাকতেছে। ফলে রোটরের আর্মেচারের মধ্যে দিয়ে যে কারেন্ট, এখানেও সেম কারেন্ট, বাট তার ডিরেকশনটা হচ্ছে উল্টে যাবে। তো ডিরেকশন উল্টানোর কারণে তাদের যে ফ্লাক্স হবে সেই ফ্লাক্সটাও একটা একটাকে অপোজ করে নালিফাই করবে। সো আলটিমেটলি এইটার মাধ্যমে আমার যে ফ্লাক্স উইকিং এর প্রবলেমটা ছিল সেটা কমপ্লিটলি রিডিউস করা যায়, কারণ যেহেতু সিরিজে আছে একই পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, একই পরিমাণ কারেন্ট ফ্লো কিন্তু ডিরেকশন অপোজিট। সো ফ্লাক্সটা টোটালি নালিফাই হচ্ছে। এবং আমি যদি এখন লোড চেঞ্জ করি, লোড চেঞ্জ করলে আমার আর্মেচার কয়েলের মধ্যে কারেন্ট ফ্লোটা চেঞ্জ হবে, এবং যেহেতু সিরিজে কানেক্টেড, সো আমার কম্পেনসেটিং উইন্ডিংও সেম পরিমাণ কারেন্ট চেঞ্জ হবে। ফলে ফ্লাক্সের চেঞ্জ, আর্মেচারের যে ফ্লাক্স চেঞ্জ হবে, আমার কম্পেনসেটিং উইন্ডিংও ফ্লাক্স চেঞ্জ সেম হবে, এবং একটা একটাকে নালিফাই করে আলটিমেটলি আমার টোটাল যে একটা একটা ফ্লাক্সকে নালিফাই করে দিয়ে আমার যে মেন ফ্লাক্স ছিল সেটার আর কোনো ক্ষতি করবে না। সো সেটাই মেন ফ্লাক্সটাই রয়ে যাবে। তো এটা হচ্ছে এই ফিগারে দেখানো আছে যে আমাদের রোটর ম্যাগনেটোমোটিভ ফোর্সের জিনিসটা যদি আমি এখানে বলি, এভাবে আঁকি এই ডটেড লাইনটা দিয়ে, তাহলে এটা হচ্ছে যে কোনো জায়গায় সাবট্রাকটিভ হতো এবং কোনো জায়গায় অ্যাডিটিভ হতো। সো আমরা এরকম একটা কার্ভ পেতাম, এবং আমি আমার যে কম্পেনসেটিং উইন্ডিং ইউজ করছি সেটাতে রোটরের ঠিক অপোজিট কারেন্ট ফ্লো করতেছে, তার মানে তার ফ্লাক্সটাও অপোজিট হবে। সো ঠিক তার অপোজিটে ফ্লাক্সটা যাচ্ছে, এবং আমি যখন সবগুলো একসাথে যোগ করব, সো একটা একটাকে বিয়োগ করে দিচ্ছে, আমার রোটর আর কম্পেনসেটিং উইন্ডিং এর ফ্লাক্সটা একটা একটাকে বিয়োগ করে দিচ্ছে। সো আলটিমেটলি আমার মেন যে ফিল্ডটা ছিল সেই ফিল্ডের যে ফ্লাক্সটা ছিল সেটাই বজায় থাকবে। সো আলটিমেটলি আমি আমার ওই ফিল্ডের পুরো ফ্লাক্সটাই পাবো। তাহলে ফ্লাক্স উইকিং এর প্রবলেমটা এখানে দূর করা যাচ্ছে। এখানে কম্পেনসেটিং উইন্ডিং এর আরেকটা প্রবলেম হলো, এটা এক্সপেন্সিভ, আর এটা শুধু আমার ফ্লাক্স উইকিং এর প্রবলেমটা দূর করতেছে। সো আমার যে নিউট্রাল প্লেনের ব্যাপারটা দূর করার জন্য আমার একই সাথে ইন্টারপোলও লাগবে। তো দুইটাই একসাথে ইউজ করা আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমার কম্পেনসেটিং উইন্ডিং এর ডিসঅ্যাডভান্টেজ, যেটার কস্ট বেশি, এবং এটা শুধুমাত্র এই প্রবলেমটাই দূর করতেছে, ফ্লাক্স উইকিং এর প্রবলেমটা দূর করতেছে।
এই জিনিসটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি, যে আমার আর্মেচার রিঅ্যাকশন আর এর সলিউশন গুলা কি কি, অর্থাৎ প্রবলেম দুইটা আর্মেচার রিঅ্যাকশন এবং এলডিআই বাই ডিটি, এবং তার সলিউশন যে তিনটা সলিউশন দেওয়া আছে এই তিনটা। এরপর যদি আমরা একটা ডিসি মেশিনের ইন্টারনালি জেনারেটেড ভোল্টেজটা দেখি, এসি মেশিনে আমরা এরকম একটা ডিরাইভেশন করছিলাম, এবং আমরা ডিসি জেনারেটরের শুরুতেও এরকম একটা সিম্পল মেশিনের জন্য, টু লুপ মেশিনের জন্য এরকম একটা ইকুয়েশন ডিরাইভ করছিলাম, যেখানে আমার ইনডিউস ভোল্টেজটা ছিল এখানে দেয়া আছে 2 VBL আন্ডার দ্য পোল ফেসেস এবং বিয়ন্ড দ্য পোল এজেস 0। অর্থাৎ এরকম একটা যখন টু মানে একটা একটা কয়েলের মধ্যে দিয়ে সেই ইনডিউস ভোল্টেজটা ছিল এটা 2 VBL, এবং সেখান থেকে আমরা ভি সমান আর ওমেগা বসাই, এবং সেখান থেকে আমি আমার পার পোলের আন্ডারে এরিয়াটা বের করে সেই এরিয়াকে যখন আমি ফ্লাক্স ডেন্সিটি দ্বারা গুণ করতাম, তাহলে আমি সেখান থেকে টোটাল ফ্লাক্স পেতাম, এবং আমার ইকুয়েশনটা হতো π/2 ফাই ওমেগা। এরকম একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম এই চ্যাপ্টারের শুরুতে। সো π/2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে আমার যে টোটাল ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেটা নির্ভর করতেছে আমার ফ্লাক্সের উপর, ফাইয়ের উপর, আমার স্পিডের উপর, মেশিনের রোটরের স্পিডের উপর, এবং এই কনস্ট্যান্টের উপর। এটা আমরা আগে দেখেছি। তো এখন কোন একটা সিঙ্গেল কন্ডাক্টরের মধ্যে যাচ্ছিল ভিভিএল, আর টোটাল একটা লুপের মধ্যে যাচ্ছিল 2 ভিভিএল, যে 2 ভিভিএল, এবং আর দুইটা সাইডে আমার ইনডিউস ভোল্টেজ ছিল 0। সো একটা সাইডে ছিল ভিভিএল। তো এখন রিয়েল মেশিনে তো আর একটা লুপ থাকে না, এখানে অসংখ্য লুপ থাকে। তাহলে আমার টোটাল নাম্বার অফ কন্ডাক্টর যদি জ্যাট হয়, তাহলে জ্যাট সংখ্যক কন্ডাক্টরে যাবে জ্যাট ইন্টু ভিভিএল। আবার আমার কারেন্ট পাথ যদি এ হয়, তাহলে সেই এটা ভাগ হবে, কারণ ধরেন আমরা 6টা কন্ডাক্টর আছে, তার মধ্যে 2টা প্যারালাল পাথ আছে। তো 6টা কন্ডাক্টরে 3টা কাজ করতেছে এক প্যারালাল পাথে, এবং বাকি 3টা কাজ করতেছে অন্য প্যারালাল পাথে। তো ওই 3টা পাথে যে ভোল্টেজ তৈরি হচ্ছে এবং বাকি 3টা পাথে যে 3টা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেগুলো তো প্যারালালি তৈরি করতেছে। আর আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ যোগ হয় না, একই ভোল্টেজই থাকে, সিরিজে ভোল্টেজ যোগ হয়। তো যেহেতু প্যারালালি একই ভোল্টেজ তৈরি হবে, তো আমাকে এ দ্বারা ভাগ করতে হবে। আমার যে টোটাল নাম্বার অফ পাথ থাকবে, তার মানে প্রতি পাথে কাজ করতেছে কন্ডাক্টর জ্যাড বাই এ। জ্যাড হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, আর এ হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পাথ, কারেন্ট পাথ। সো আমার প্রতি পাথে কাজ করতেছে জ্যাড বাই এ সংখ্যক কন্ডাক্টর। তাহলে আমার একটা কন্ডাক্টরে যদি ভিভিএল ভোল্টেজ ইনডিউস হয়, তাহলে জ্যাড বাই এ সংখ্যক, অর্থাৎ প্রতিটা প্যারালাল পাথে যে সংখ্যক কন্ডাক্টর কাজ করতেছে সেটা হচ্ছে জ্যাড বাই এ, সেটা গুণ হবে। তাহলে জ্যাড বাই এ ইন্টু ভিভিএল। এখন ভি সমান আমরা আর ওমেগা বসাতে পারি, আর ফাই সমান আমরা দেখছিলাম বি ইন্টু এ পি। পি হচ্ছে পার পোলের আন্ডারে যে এরিয়াটা সেটা। তো বেসিক্যালি এখানে যে শেপটা আসে সেটা অনেকটা সিলিন্ডারের মতো। তো সিলিন্ডারের এরিয়া হচ্ছে 2πRL। তাহলে পার এখানে দুইটা পোল কাজ করতেছে, তো পোল দ্বারা যদি আমরা পোল নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে 2πRL বাই পি। এখন আমার ফ্লাক্স হচ্ছে আমার ফ্লাক্স ডেনসিটি ইনটু এরিয়া। ফ্লাক্স ডেনসিটি হচ্ছে ফ্লাক্স পার এরিয়া, আর তার সাথে যদি আমি এরিয়া গুণ করি, তাহলে এরিয়া এরিয়া কাটা গিয়ে শুধু ফ্লাক্স থাকে। তো ফ্লাক্স সমান হচ্ছে বি ইনটু এপি। এপি এর ভ্যালুটা আমি পেলাম 2πRL ডিভাইডেড বাই পি। এটা যদি আমরা বসাই, তাহলে এখান থেকে আমি একটা ফ্লাক্সের ইকুয়েশন পাচ্ছি। তো আমার ই এর যে ইকুয়েশনটা ছিল সেখান থেকে আমি কিছু সিম্পলিফাই করলাম। তাহলে জেড আর ওমেগা বিএল ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে আমার এই ইকুয়েশনটা আনতে হবে। আমি যদি ফাই আনতে চাই, তাহলে 2πRL বাই বি, 2πRL বি ডিভাইড বাই পি আনলাম। তাহলে যেগুলো আমি এক্সট্রা আনছি সেগুলো আমি ভাগ করে দেব। 2π আমি এক্সট্রা আনছি, সো 2π আমি ভাগ করে দিলাম। নিচে আমি একটা পি এক্সট্রা আনছি, সো এখানে আমি একটা পি এক্সট্রা গুণ করলাম। সো এই পুরো জিনিসটা হচ্ছে আমার ফাই, আর ওমেগা আগের থেকে ছিল সেই ওমেগাটা আছে, ওমেগা আছে, আর এই জিনিসটা হচ্ছে আমার এটা অনেকটা কনস্ট্যান্ট জ্যাড পি ডিভাইড বাই 2π কারণ হচ্ছে আমরা একটা মেশিন বিল্ড আপের পর তার যে টোটাল নাম্বার অফ কন্ডাক্টরস, পোল এবং
কারেন্ট পাথ এগুলো তো সবসময় কনস্ট্যান্ট থাকে। সো এই জিনিসটাকে আমরা একসাথে একটা কনস্ট্যান্ট ধরতে পারি, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হচ্ছে কে পাই ওমেগা। তো কে হচ্ছে আমার জ্যাড ডিভাইড বাই 2 পাই এ। এখন এটাকে যদি আমরা আরপিএম এ না দিয়ে, ওমেগাকে আরপিএম এ না দেখে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে দেখাই, তাহলে আমাকে ওমেগাকে একটু কনভার্ট করে নিতে হবে 2 পাই ডিভাইড বাই 16 টু এন। এন হচ্ছে আমার আরপিএম। সো আমার নতুন ইকুয়েশনটা দাঁড়ায় ই এ সমান কে প্রাইম পাই এন, এখানে কে প্রাইম হচ্ছে জেড পি ডিভাইড বাই 60 এন। এখানে যা ওমেগা ছিল সেই ভ্যালু, এই ভ্যালুটা আমি এখানে বসে দিলাম, ওমেগা সমান 2 পাই বাই 16 টু এন বসে দিলাম। সো 2 পাই কাটা গেল, জেড পি বাই 60 ইন্টু এ রয়ে গেল, সেটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারি কে প্রাইম। তো আলটিমেটলি আমি ভোল্টেজ ইকুয়েশনটা দুইভাবে প্রকাশ করতে পারি, এ সমান কে ফাই ওমেগা বা কে প্রাইম ফাই ইন্টু এন। জাস্ট আমি ওমেগাতে প্রকাশ করতেছি নাকি আমার এন দিয়ে প্রকাশ করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমার কে যে কনস্ট্যান্ট ভ্যালুটা সেটার মানটা একটু কিছুটা চেঞ্জ হবে। এখানে দুইটা ম্যাথ আছে, আমরা দেখি যে একটা ডুপ্লেক্স ল্যাপ আউন্ট। সো ডুপ্লেক্স মানে আমার টু সেট অফ আর্মেচার কন্ডাক্টর থাকবে, 6 পোল ডিসি মেশিন। সো পোল নাম্বার হচ্ছে 6। তাহলে ল্যাপ উইন্ডিং এ আমরা জানি যতটা পোল থাকে ততটাই ব্রাশ থাকে। 2 commutator segment, 72 coils, 12 tons ফ্লাক্স পার পোল দেওয়া আছে, মেশিন স্পিড তার আরপিএম দেওয়া আছে। তো প্রথমে আমাকে জিজ্ঞেস করলো কারেন্ট পাথ কতটা। আমরা জানি যে একটা ল্যাপ উইন্ডিং এর ক্ষেত্রে তার কারেন্ট পাথ হচ্ছে এন ইন্টু পি, এন যেখানে তার ফ্লেক্স নাম্বার নির্ধারণ করে। তো এখানে যদি ডুপ্লেক্স এম হবে 2 আর পি হচ্ছে 6, তো টোটাল কারেন্ট পাথ হচ্ছে 12। এরপর আমার ইনডিউস ভোল্টেজটা বের করতে হচ্ছে। তো ইনডিউস ভোল্টেজের ইকুয়েশন একটু আগে আমরা দেখলাম কে প্রাইম ফাই এন, যেখানে কে প্রাইম ছিল জেড পি ডিভাইড বাই 60 এ। আমাদের যেহেতু জেড এর মানটা দেয়া নেই, টোটাল নাম্বার অফ কন্ডাক্টর আমাকে বের করতে হবে। তো টোটাল নাম্বার অফ কন্ডাক্টর ছিল এটা 2c ইনটু এনসি। তাহলে সি হচ্ছে এই যে 72টা কয়েল, তো সি এর ভ্যালু দেয়া আছে, এনসি এর ভ্যালু দেয়া আছে আমার 12 টার্নস ইনটু 2। তাহলে আমার এতগুলো কন্ডাক্টর আছে, সেখান থেকে আমি আমার কে প্রাইম এর মানটা বের করে ফেলতে পারি। এবং ইয়ের থেকে ইয়ের যে ইকুয়েশনটা আমি পেলাম একটু আগে, কে প্রাইম পাই এন, পাই এর মানও দেওয়া আছে আমার 0.039। সো বসাই দিলে আমি আমার আলটিমেটলি ইনডিউস ভোল্টেজটা বের করতে পারতেছি। এই ম্যাথটাতে বললো যে একটা 12 পোল ডিসি জেনারেটর হ্যাজ এ সিমপ্লেক্স ওয়েভ বাউন্ড আর্মেচার, টোটাল নাম্বার অফ কয়েল 144 এবং টার্ন সংখ্যা হচ্ছে 10, ইস্টার্নের রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং ফ্লাক্স পার পোল দেওয়া আছে, টার্নিং আমার আরপিএম দেওয়া আছে। তো কারেন্ট পাথ কত, তো যেহেতু ওয়েভ উইন্ডিং এবং সিমপ্লেক্স ওয়েভ উইন্ডিং, তো সিমপ্লেক্স ওয়েভ উইন্ডিং এর কারেন্ট পাথ ছিল দুইটা প্যারালাল পাথে কারেন্ট ফ্লো হতো। সো এটা 2 বলা যায়, অথবা আমি যদি ইকুয়েশনটাতে বসে 2 ইন্টু এম, এম এর মান যেহেতু এটা সিমপ্লেক্স, সো এম এর মান 1, সো 2। এরপর আমার ইনডিউস ভোল্টেজ লাগবে। সো ইনডিউস ভোল্টেজের জন্য আমার কে প্রাইম এর ভ্যালু লাগতেছে, কে প্রাইম সমান হচ্ছে জেড পি বাই 16 টু এ। তো এর ভ্যালু আমি প্রথমটা থেকে পেলাম, আমার পি এর ভ্যালু দেওয়া আছে 12 পোল। সো পি হচ্ছে 12 আর ঝ্যাট এর ভ্যালুটা লাগতেছে, তাহলে ঝ্যাট সমান হচ্ছে 2c ইন্টু এনসি। আমার ভ্যালুগুলো দেওয়া আছে, সি হচ্ছে 144 এবং এনসি হচ্ছে টার্ন সংখ্যা হচ্ছে 10। তো ওখান থেকে আমি আমার কে প্রাইমটা বের করে ফেললাম এবং ই এর সমান কে প্রাইম ফাই এন। বাকি ভ্যালুগুলো আমার দেওয়া আছে, ফাই সমান 0.05 এবং এন সমান স্পিড হচ্ছে 200 আরপিএম। সো এখান থেকে আমি আমার ইনডিউস ভোল্টেজটা বের করতে পারি। এখন বলছে যে এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স বের করতে। তো আমার যেহেতু টোটাল এতগুলো কন্ডাক্টর আছে আর প্যারালাল পাথ দুইটা, সো প্রতি পাতে কাজ করতেছে আমার 1440টা কন্ডাক্টর। আবার এই কন্ডাক্টর গুলাকে টার্ন সংখ্যা হচ্ছে 720টা, কারণ প্রতিটা কন্ডাক্টর এরকম দুইটা ভাগে ভাগ হয়ে আমার দুইটা স্লটে যায়। সো টার্ন সংখ্যা হচ্ছে 720। তাহলে আমাকে বলছে যে প্রতি টার্নে রেজিস্ট্যান্স হচ্ছে 0.011। সো 720টা টার্নে হবে 720 ইন্টু 0.011। সেখান থেকে আমি রেজিস্ট্যান্সটা পাচ্ছি। এখন আবার ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা জানতে চাইছি, আমি এটা একটা পাথের রেজিস্ট্যান্স বের করলাম এবং পাথ দুইটা প্যারালালি আছে। সো প্যারালালি যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তাহলে কি তারা সেম রেজিস্ট্যান্স হলে হাফ হয়ে যায়।
ধরলাম একটা পাথ এভাবে রেজিস্ট্যান্স আছে এবং সেকেন্ড পাথরের সেম রেজিস্ট্যান্স। সো দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালালি থাকে তাহলে আমরা কি করতাম, 1/r 1+1/r2 করতাম, সেখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করতাম। তো এখন এই দুইটা যদি ইকুয়াল হতো তাহলে বেসিক্যালি আর ইকুইভ্যালেন্ট হতো তাদের হাফ, অর্থাৎ 6 হলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হতো 3। সো 7.92 হলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হবে তার অর্ধেক, 3.96। আচ্ছা, এরপর হলো যে লোডে যদি 1 কিলো ওহম কানেক্ট থাকে তাহলে তার ইনডিউস কারেন্ট টর্ক অর্থাৎ টর্কটাই বের করতে বলছে। সো আমরা টর্কের ইকুয়েশনটা আসলে ডিরাইভ করবো মোটরের ক্ষেত্রে। সো আপাতত আমরা জেনে রাখি টর্কের ইকুয়েশনটা হচ্ছে কে ফাই ইন্টু আই। এটা আমরা মোটরের ক্ষেত্রে ডিরাইভ করে দেখবো যে টর্কের ইকুয়েশনটা কি আসে। তো আমার কে এর ভ্যালু, এটা কিন্তু কে প্রাইম না, এটা ওই এর আগে যে কে টা ছিল সেই কে, জ্যাড পি ডিভাইড বাই 2 পাই এ। ওই কে এর ভ্যালুটা বের করলাম এবং ফাই আমার দেয়া আছে 0.05, এবং আই এ আমি বের করলাম এখান থেকে আমার যে ইনডিউস ভোল্টেজ সেটা হচ্ছে 2880। এখানে আমি বের করলাম ইনডিউস ভোল্টেজটা এবং আমার রেজিস্ট্যান্সটা হচ্ছে 1 কিলো ওহম। সো 1000 দ্বারা ভাগ করলে আমি আমার কারেন্টটা পাচ্ছি আই এ। তো সেখান থেকে আপাতত আমি জেনে রাখি যে টর্ক ইনডিউসের ইকুয়েশনটা এটা কে ফাই ইন্টু আই এ। তো সেখান থেকে আমি আলটিমেটলি আমার টর্কটা পেয়ে যাচ্ছি। আজকের টপিক এতটুকুই। এখন কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। কোয়েশ্চেন না থাকলে লিভ নিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন।